গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 53 53তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা নেক্সট জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। প্রত্যেকে এরা কানেক্ট হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে যে ক্লাস রুটিন আছে এক ঝলকে দেখে রাখো। সকাল 7:30 থেকে আমার ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে হচ্ছে। তো এই বছর তো প্রায় শেষ হয়ে গেল। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রামে তোমরা পাচ্ছ এবং TWS একাডেমি অ্যাপ এখানে কিন্তু পেড কোর্সগুলো করাচ্ছে এবং আমাদের নতুন বছরের জন্য যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে, যদিও ক্লাস শুরু হয়েছে একটু আগে, বাট এই বছরের আগামী 25-এর জন্য সব থেকে ধামাকা ব্যাচ আছে এটা WBKP প্র্যাকটিস ব্যাচ। দুর্দান্ত একটা প্র্যাকটিস ব্যাচ যেখানে লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন আমরা প্র্যাকটিস করাবো। অলরেডি শুরু হচ্ছে ক্লাস 23 তারিখ থেকে। 3 মাস এই ক্লাস চলবে। 3 মাস এই ক্লাসের যে ভ্যালিডিটি থাকছে 8 মাস, অর্থাৎ 8 মাস অ্যাক্সেস তোমরা এই ক্লাসের পাবে, এই ব্যাচে পাবে। সমস্ত ক্লাসের PDF পাচ্ছ এবং সোম থেকে শনিবার ক্লাস প্রায় 224টি ক্লাস এই ব্যাচে পাবে। আমাদের NMGNM 2025-এর ব্যাচ অলরেডি শুরু হয়েছে কয়েকদিন আগেই। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই ব্যাচ সম্পর্কে জেনে নাও। এখানে NMGNM এর যে সিলেবাস রয়েছে, ম্যাথমেটিক্স, রিজনিং অল্প আছে, মেন যে জায়গা বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্স 75 নম্বর এখানে। তো প্রত্যেকটা বিষয় থেকে ডিটেলস ক্লাস এখানে করানো হবে NMGNM ব্যাচে। যদি কোনো ক্যান্ডিডেট থাকো বা তোমাদের পরিচিত কেউ থাকে, অবশ্যই আমাদের এই ব্যাচ নিতে তোমরা সাজেস্ট করতে পারো নির্দ্বিধায়। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0 রয়েছে, রেলের ফাউন্ডেশন ব্যাচ আছে, SSC রেলের শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা এবার আলোচনা শুরু করছি MCQ প্র্যাকটিস। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও, শেষ পর্যন্ত কানেক্ট থাকো। প্রথম প্রশ্ন স্ক্রিনে। প্রথম প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো আমরা কিছুদিন আগে দেখলাম মহারাষ্ট্রে ভোট হয়ে গেছে, নির্বাচন হয়েছে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, কমল কিশোর। রাইট অ্যান্সার কোনটি আছে? সঠিক উত্তর কি হবে? অপশনে দেবেন্দ্র ফডনবিস, তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের। এর আগে ছিল একনাথ শিন্ডে, তার আগে উদ্ধব ঠাকরে ছিল। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলো রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটি? আর্থিং করা, ফিউজ ব্যবহার করা, স্টেবিলাইজার ব্যবহার করা, নাকি বৈদ্যুতিক মিটার ব্যবহার করা? কোনো রকম সমস্যা যদি হয়ে যায় বৈদ্যুতিক লাইনে তোমাদের বাড়িতে বা বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এখন ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ তার, এখন তার থেকেও আরো উন্নত মানের ব্যাপারটা চলে এসছে, MCB বলা হয়। প্রত্যেকটা ঘরের বা সেকশন করা হয়। কোনো ঘরে সমস্যা হলো ঘরে একটা MCB থাকবে, ওটা পড়ে যাবে, ঠিক আছে, আর অন্য দিকের লাইন ঠিক আছে। ওকে, তো MCB সিস্টেমও রয়েছে এখন বর্তমানে। তো সেটাও একটা ফিউজ, সেটাও একটা ফিউজ আর কি। সেখানে ফিউজ তার কাটানো রয়েছে। কোনো রকম ডিস্টার্ব হলে ফিউজ তারটা কেটে গেল, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেল, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেল, তেনার কোনো রকম ভয়ের কারণ থাকছে না। বৈদ্যুতিক সরঞ্জাম অর্থাৎ হতে পারে কোনো টিভি, ফ্রিজ, এগুলো কোনো রকম ইলেকট্রিকের সমস্যা হলে পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, এইরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, দুর্দান্ত একটা প্রশ্ন। 2027 সালের ODI মেন ক্রিকেট বিশ্বকাপ হবে, এটি কততম বিশ্বকাপ আয়োজন হবে? একটু কঠিন কোশ্চেন, কিন্তু একটু করিয়ে রাখলাম তোমাদের। এখন প্রশ্ন হচ্ছে, লাস্ট কবে হচ্ছে? লাস্ট হচ্ছে 2023 সালে হয়েছে ODI ওয়ার্ল্ড কাপ পুরুষদের, ঠিক আছে।
এবার প্রশ্নটা হচ্ছে এটা কোথায় হয়েছিল, হোস্ট কান্ট্রি কারা ছিল, আয়োজক দেশ কারা ছিল, ইন্ডিয়া ছিল। এখন প্রশ্ন হচ্ছে 2027 সালে কোথায় হবে সেটা আগে বলো। 2027 সালে এই ওডিআই বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য প্রশ্ন আপকামিং পরীক্ষাগুলোর জন্য। কারণ ওডিআই বিশ্বকাপ 23-এ হচ্ছে, এরপর 27-এ। প্রথমে বলে দিই 2027-এ হবে 14তম, 13তম ছিল 2023-এর ওয়ার্ল্ড কাপ ছিল 13তম, 2027-এ হবে 14তম ওডিআই মেন ওয়ার্ল্ড কাপ 2027, যেটা অনুষ্ঠিত হবে 3টি দেশে। একটা হচ্ছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, 2 নম্বর নামিবিয়া, নামিবিয়া অ্যান্ড জিম্বাবুয়ে। স্পেলিং একটু ভুলভাল হতে পারে জিম্বাবুয়েটা, বাট এখানে অনুষ্ঠিত হবে 2027 সালের ক্রিকেট বিশ্বকাপ, মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027, এক দিবসীয় ওয়ার্ল্ড কাপ। তাহলে এটা টি20 নয়, এটা ওডিআই, অর্থাৎ ওয়ান ডে ক্রিকেট, ওয়ান ডে ইন্টারন্যাশনাল বলা হয়। তো সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে এই 3টি দেশ হচ্ছে হোস্ট কান্ট্রি বা আয়োজক দেশ। এগুলো হচ্ছে আয়োজক দেশ, মনে থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর কি হবে? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল, অবতল, সমতল নাকি উত্তল লেন্স? তাহলে লেন্স এখানে হবে না, দর্পণ বলে দিয়েছে আমাদের, তাহলে লেন্স আগে কেটে দাও, উত্তর হবে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। নিম্নের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করেছে? এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব কোন খেলায় দেওয়া হয়? টেনিসে দেওয়া হয়। টেনিস মানে কোন টেনিস? লন টেনিস। একটা হচ্ছে টেবিল টেনিস, আর একটা হচ্ছে লন টেনিস। তো এটা হচ্ছে লন টেনিসে দেওয়া হয়। তো রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রজার ফেডেরার, দানিয়েল মেডভেদেভ। রজার ফেডেরার তিনি 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী, নোভাক জোকোভিচ 24, রাফায়েল নাদাল 22। এটা জানা নেই, বাট এতটুকু নয়, 5-7টা হতে পারে। উত্তর হবে অপশন বি, নোভাক জোকোভিচ সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী। কটা? উত্তর হচ্ছে 24টি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য চাকরিতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? এটি কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 375, 315, 335, 365। কোন আর্টিকেলে বলা হয়েছে বলো? এসসি এসটিদের জন্য চাকরিতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? সঠিক উত্তর হবে অপশন সি, 335। আর্টিকেল কত? ধারা 335-এ। নোট করে নেবে কোশ্চেনটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন কোন দেশ থেকে? 2024 সালে, দেখো আমাদের আবার প্রজাতন্ত্র দিবসের টাইম এসে গেছে। 2025-এ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বলে আমরা গতবার কে ছিল একটু স্মরণ করে নিই। 2024 সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26 জানুয়ারিতে চিফ গেস্ট ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কে ছিল? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবছর 25-এ কি হবে? 25-এ কে চিফ গেস্ট হবে এটা অ্যাপ্রক্সিমেট এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়নি, তবুও যেটা তুমি পাবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট সম্ভবত আসতে চলেছে 2025-এর রিপাবলিক ডেতে।
2025-এ রিপাবলিক ডে চিফ গেস্ট হতে চলেছে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, নাম হচ্ছে আহ, তোমার প্রাবো সুবিন্তো। প্রাবো সুবিন্তো তিনি হতে চলেছে, মেবি লেখা রয়েছে, কারণ এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। যেটা নির্ধারিত হয়ে আছে সেটা আমি বললাম, ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট আসতে চলেছে 2025 সালে রিপাবলিক ডে চিফ গেস্ট হিসেবে। আপাতত এখনো ফাইনালাইজড হয়নি, যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে অন্য কেউ হয়তো আসবে চিফ গেস্ট। তাহলে এখানে এটা আমি লিখে রেখেছি, তোমরা এটা সম্ভবত লিখে রাখো, সম্ভবত ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট আসতে চলেছে 2025-এ। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে মাদ্রাজে রাতওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন? দেখো, তৎকালীন ভারতবর্ষের ইংরেজদের শুরু থেকে যদি দেখা হয়, বাংলাতে তারা আধিপত্য প্রথম বিস্তার করে। বাংলায় পলাশির যুদ্ধের সাহায্যে 1757 বাংলা সিরাজউদ্দৌলাকে হারাচ্ছে, তারপর বাংলার ক্ষমতাটা দখল করছে ধীরে ধীরে। বাংলার পরে আমরা দেখব 1757 বাংলায় সিরাজউদ্দৌলার সঙ্গে, 1759-60 এই সময়ে কর্ণাটক, ইন্দো কর্ণাটক যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ, আচ্ছা, যেটা ফরাসিদের সঙ্গে হয়েছিল। যাই হোক, তারপর আমরা 1767-তে দেখব ইঙ্গ মহীশূর, মানে কর্ণাটক, ইঙ্গ মহীশূর, ইঙ্গ মারাঠা, একের পর এক রাজ্য বিভিন্ন কায়দাতে দখল করছে। 1798 কে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, হায়দ্রাবাদের নিজাম প্রথম সেই নীতির মধ্যে আসলো। তো এই রকম ভাবে তারা ভারতের বিভিন্ন রাজ্য ক্যাপচার করছিল, দখল করছিল। তারপর ভারত প্রথম বাংলার গভর্নর হলো, বাংলার গভর্নর জেনারেল হলো, তারপর বাংলার গভর্নরটা উইলিয়াম বেন্টিং এর সময় ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল। তার মানে একের পর এক তারা বিভিন্ন ক্ষমতা দখল করছে জায়গাতে। তো বাংলায় আমরা দেখব 5 সালা বন্দোবস্ত, 1 সালা, 10 সালা চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাতে ছিল। পাঞ্জাবে ছিল ভাইয়াচারী বন্দোবস্ত, তেমন দক্ষিণ ভারতে ছিল রাতওয়ারি বন্দোবস্ত। মাদ্রাজ কোথায়? চেন্নাই, যেটা তামিলনাড়ুতে। রাতওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড হেস্টিংস, ওয়েলেসলি, স্যার টমাস মুনরো, লর্ড ক্যানবেরা। উত্তর হবে স্যার টমাস মুনরো, অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং সালটা হচ্ছে 1820 সাল নাগাদ এই রাতওয়ারি ব্যবস্থা প্রচলন করেন স্যার টমাস মুনরো। সালটা মনে রাখো, 1820 সালে। এটা পরীক্ষা আছে যে কোন সালে রাতওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়। সাল হচ্ছে 1820। কে প্রচলন করেন? স্যার টমাস মুনরো। কোথায়? মাদ্রাজে। কি ব্যবস্থা? রাতওয়ারি ব্যবস্থা। বর্তমান ডিসেম্বর 2024 ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ভারতের র্যাঙ্ক কত? ভারতের বর্তমান র্যাঙ্ক কত? যখন সুনীল ছেত্রী ক্যাপ্টেন ছিল, ভারতের র্যাঙ্ক ছিল 101, 106, 99 এরকম ছিল। বর্তমানে সেই র্যাঙ্কটা বাড়তে বাড়তে কোথায় গেছে? 106, 27, 21, 26, শুধু বাড়ছে আর বাড়ছে। মানে ভারতে ফুটবল পিছিয়ে পড়েছে। র্যাঙ্কিং প্রকাশিত হচ্ছে ডিসেম্বর রিসেন্ট, এই সপ্তাহে, গত সপ্তাহে। তো সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা 1-এ রয়েছে, ভারত 126-এ, নভেম্বরে ছিল 127-এ, একটা র্যাঙ্ক এগিয়েছে। নভেম্বর 2024-এ ছিল 127, আর ডিসেম্বরে একটা ধাপ এগিয়েছে, 126 হয়েছে। তাহলে উত্তর হবে 126। আমরা ডিসেম্বর 2024-এর র্যাঙ্কিংটা বললাম, ফিফা র্যাঙ্কিং, ভারত হচ্ছে 126 পজিশনে আছে। ওকে, আচ্ছা, 2025 সালে ভারতে কততম স্বাধীনতা দিবস পালন করা হবে বলো? 2025 সাল আসতে চলেছে, আমরা এখন এই সমস্ত বিষয়গুলো কাউন্ট করা শুরু করেছি। 2025 সালে প্রজাতন্ত্র দিবস কততম হবে বলো? 2025 সালে স্বাধীনতা দিবস কততম হবে? স্বাধীনতা দিবস, তাহলে আমরা হিসাবটা কি বলেছিলাম? 2025 তো তুমি 125 নাও আর 47 বিয়োগ করো,
তাহলে কত হচ্ছে 15, 28 7 15, হাতে 1 4 5, এর সঙ্গে প্লাস 1 করবে। তাহলে প্রথমবারটা ধরতে হবে 1947 ধরতে হবে। 48 থেকে 25 পর্যন্ত 78 প্লাস 1 অর্থাৎ 79। তাহলে স্বাধীনতা দিবস হতে চলেছে 2025-এ 79তম। 78 বছর পূর্ণ হবে। আর কততম? 79তম স্বাধীনতা দিবস 2025-এ আমরা পালন করতে চলেছি। আচ্ছা, এবার 2026 সালের, সরি 26 সাল বলছি, 25 সালের, 2025 সালের রিপাবলিক ডে এটি কততম? এটি কততম হবে? তাহলে 3 বছর 1950-এ 26শে জানুয়ারিতে শুরু হচ্ছে, 47 থেকে 50 3 বাদ দাও, 79-তে 3 বাদ দিলে কত হবে? এটি হবে 76তম। আর তুমি যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে 125 মাইনাস 50 করো প্লাস 1 করো, তাহলে 75 প্লাস 1 76 হবে। ক্যালকুলেশন করলেও হবে। তুমি না বুঝতে পারলে দেখো, একটা জিনিস মনে রাখবে, লাস্টে 1 যোগ করতে হবে বিয়োগ করে। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 2025টা 125 ধরেছি, আর 1947টা তুমি করতে পারো। তুমি এটা করতে পারো, 2025 মাইনাস 1947 করতে পারো, তাহলে আসবে দেখবে 78। তার সঙ্গে 1 যোগ করবে। যেটা সুবিধা হয় তুমি সেটা করতে পারো, এটা একবার মনে রাখো। আমি জাস্ট এটা করেছি, 125 এটা মানে এইটা করেছি। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলে তো প্রত্যেকের? ব্যাস, চলো। তাহলে রিপাবলিক ডে হবে 76তম, আর স্বাধীনতা দিবস হবে 79তম। বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা আছে? বাংলাদেশ যার সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি। আর বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানাটা বেশি হবে তো, কারণ টোটালটা আগে তো একটাই বাংলা ছিল, তাই তো? বাংলাটা টোটাল একটাই বাংলা ছিল, পরে পার্টিশন হয়েছে কার্জনের সময়, তারপর বঙ্গভঙ্গ রদ হয়েছে, আবার 1947-এ আবার পার্টিশন হয়েছে, তাই তো? তাহলে বাংলা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমাদের রাজ্য। যে ইতিহাস কিন্তু একই, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ। যদি আমাদের ভারতের ইতিহাস পড়ো, বাংলাদেশের ইতিহাস একই হবে, একটু বেশি হবে তাদের। 47 থেকে 71 পর্যন্ত পুরো পাকিস্তান আবার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছিল, তারা আবার ইংরেজদের মতো শোষণ করেছিল, সেখান থেকে ইন্দিরা গান্ধীর ভারত সাহায্য করেছিল সেই সময় বাংলাদেশকে ওই পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু ইতিহাস, সবাই জানে। যাই হোক, তো যে প্রশ্ন, সেই মূল প্রসঙ্গে আমরা আছি। বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা আছে? উত্তর হবে কটি? 4 5 6 7, 5টি। 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, 2 নম্বর আসাম, মেঘালয়, 4 নম্বর লেখো ত্রিপুরা, 5 নম্বর লেখো মিজোরাম। এই মিজোরামের সঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার রয়েছে মিজোরাম। তো এই 5টি রাজ্যের সঙ্গে আমাদের ভারতের, এই 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে। বাবলি বাঁধ এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? বাবলি বাঁধ এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? বাবলি ড্যাম যেটি আছে গোদাবরী নদীর উপরে। মাউন্ট থুলিয়ার এটি কোন দ্বীপে অবস্থিত? মাউন্ট থুলিয়ার, দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ কি, উত্তর আসবে কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক ছাড়াও আরো অনেক পর্বত রয়েছে ওখানে, তার মধ্যে একটি মাউন্ট থুলিয়ার। এটি কোন দ্বীপে আছে? উত্তর আন্দামান, মধ্য আন্দামান, গ্রেট নিকোবর, দক্ষিণ আন্দামান। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি,
গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে আছে। ওকে, ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? ভূপেন হাজারিকা সেতু এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? উত্তর কি হবে? গঙ্গা, যমুনা, লোহিত, শতদ্রু। এটা হচ্ছে অসমে লোহিত নদীর উপরে। সম্প্রতি কোন ইউনিভার্সিটি শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য, দ্বিপাক্ষিক সম্পর্ক মানে হচ্ছে টেকনোলজি, এখানে বিশেষ করে বিভিন্ন আপগ্রেডিং যে টেকনোলজিগুলো সেগুলো আনার জন্য নোকিয়া, পালসার এবং জেকবসের সঙ্গে মৌ স্মারকন করেছে কোন ইউনিভার্সিটি? সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, গতিশক্তি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরল। এই চারটি অপশনের মধ্যে কোনটি এখানে সঠিক হবে? কোন ইউনিভার্সিটি শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আছে ভদরদা গুজরাটে। এই বিশ্ববিদ্যালয় কোথায়? গতিশক্তি ইউনিভার্সিটি, যেটা কোথায়? ভদরদা গুজরাটে। বিশুদ্ধ জলে যদি লবণ মেশাও তাহলে লবণ মেশালে সেই জলের স্ফুটনাঙ্ক কি হয়? কমে, বাড়ে, একই থাকে, কোনোটি নয়। ওই জন্য দেখবে অনেক সময় ধরো ডাল রান্না হচ্ছে, প্রথমে বলবে ডাল সিদ্ধ করার সময় জল দিয়ে সিদ্ধ হচ্ছে, লবণটা দিতে বারণ করে, কারণ স্ফুটনাঙ্ক বেড়ে যায়, অনেক বেশি তাপমাত্রায় ফোটাতে হবে বেশিক্ষণ, তারপর গলবে। তো এই ব্যাপারটা কাজ করে, লবণ মেশালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, 2024 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এখানে ভারত কততম স্থানে রয়েছে? বিভিন্ন ইন্ডেক্স বা সূচক পরীক্ষা আসে, অনেক পরীক্ষায়। ইনোভেশন ইন্ডেক্স মানে প্রপার্টি সংক্রান্ত। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? সেটা একটা প্রশ্ন। তো এবছর 2024 সালে ইন্ডেক্সে ভারত রয়েছে 39তম স্থানে, গতবার 23 সালে ছিল 40তম স্থানে। 2023 সালের রিপোর্টে ছিল 40তম, আর এটা 2024 রিপোর্টে আসছে। তো ইন্ডিয়া রিটেন তোমার 39th র্যাঙ্ক আউট অফ 133 ইকোনমিক্স গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 র্যাঙ্কিংস, যেটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অর্থাৎ এটা প্রকাশ করে উইপো, যার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে হেডকোয়ার্টার রয়েছে। এই উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে বর্তমান 24 র্যাঙ্ক কত? 39তম। আমি এখানে এটা মুছে দিলাম, দুটো দেখলে মাথা কাজ করবে না। ওকে, যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে, তাপের স্থানান্তর ঘটে, এটাকে কি বলা হয়? পরিচলন, পরিবহন, বিকিরণ, উপরের সবকটি। তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি আমরা জানি, একটা পরিবহন, পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণের সাহায্যে, কোনো মাধ্যম লাগে না। কিন্তু যখন জল ফুটছে, জল দেখবে জলের ফোটাতে গিয়ে তুমি বসিয়েছ আগুনে, জলের নিচের অংশ গরম হচ্ছে, ঠিক আছে, সেটা উপরে হালকা উপরে উঠছে, আবার নিচে উপরের ভারী অংশ নিচে নামছে। তো এই রোটেশন হচ্ছে, সেখানে অণুগুলো পরিবর্তন হয়। কিন্তু পরিবহনে যে কেসটা হয়, পরিবহনে কি হয়? একটা লোহার দণ্ড আছে, এখানে একটা তুমি মোমবাতি জ্বালিয়ে দিলে, ঠিক আছে, এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে, তো এখানে গরম হচ্ছে, এখানে হিট হচ্ছে প্রথমে, এই হিটটা আস্তে আস্তে এদিকে চলে আসছে, তুমি এখানে হাত দিয়ে রেখেছো, এখানে আস্তে আস্তে তাপ চলে আসছে। তাপটা প্রথমে এখানে ছিল, পরে তাপ এখানে চলে গেল, পুরো লোহার রডটা গরম হয়ে গেল। এখানে দেখো, এখানকার অণু এখানে যায়নি, যে ঘটনা ভিতরে ঘটছে
অণুগুলোর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এখানে তাপ দিলে এখানকার অণু সংঘর্ষ হয়, দিয়ে পাশে সংঘর্ষটা ছড়িয়ে যায়, তাপ উৎপন্ন করে। ঠিক আছে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয় কত সালে? দারোগা ব্যবস্থা কত সালে চালু হয়? 1805, 4, 2, 7। একটু আগে একটা দেখলাম যে মাদ্রাজে রাতওয়ারি ব্যবস্থা চালু হয় 1820 সালে। আর দারোগা ব্যবস্থা মানে পুলিশ ব্যবস্থা, যেটা 1802 সালে চালু হয়। প্রত্যেকে এটা নোট করবে, যদি না জেনে থাকো অবশ্যই তোমরা অবশ্যই নোট করবে। 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী, 1853 সালে, এটা কিন্তু চতুর্থ চার্টার অ্যাক্ট, ফোর্থ চার্টার অ্যাক্ট, এটা ছিল ফোর্থ চার্টার আইন। এবং এটি ছিল শেষ, ফোর্থ তথা শেষ চার্টার অ্যাক্ট। এখানে বাংলার শাসনভার যে ব্যক্তির উপর ন্যস্ত করা হয় সেই পদটার নাম কি? মন্ত্রী, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, ভাইসরয়। 1853 চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার শাসনভার যে ব্যক্তির উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ যে ব্যক্তি বলতে যে পদের উপর ন্যস্ত করা হয়, যে এই পদ বাংলার দায়িত্ব নেবে, সেই পদটার নাম ছিল কি? মন্ত্রী, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর। রাইট অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো চলছে বর্তমান, এই সমস্ত ব্যাচ আছে, দেখে না এক ঝলকে, যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে। আচ্ছা, একটি ছোট্ট অঙ্ক রয়েছে, যে অঙ্কটা হচ্ছে এই, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট, পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর রোধ কত হবে বার করতে হবে। যদি তুমি সূত্রটা জানো, তোমার মুখে মুখে অ্যান্সার হবে। এটা কোনোভাবেই কঠিন প্রশ্ন না। এর আগের প্রশ্নটা কঠিন হতে পারে, কিন্তু এই প্রশ্নটা যদি জানা থাকে খুবই সহজ। জানা থাকে মানে একটু বোঝা থাকে। তুমি সূত্র পড়েছিলে ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র। ভি মানে এখানে কত? ভি মানে 220। আচ্ছা, আই কত? আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আর তোমাকে বার করতে হবে, তাহলে এখানে তুমি বসিয়ে দাও। ভি কত হলো? 220 বসাও। আই কত? 2 বসিয়ে দাও। আর কত হবে? তাহলে এটা হবে 220 ভাগ 2 ইকুয়াল টু আর, মানে হচ্ছে 110। উত্তর কত হবে? 110 ওহম। রোধের একক কি? ওহম আছে। ক্যালকুলেশনটা কি বোঝা গেল? সূত্রটা এটা নোট করে নিতে হবে, সূত্রটা। ভি এখানে বিভব প্রভেদ, বিভব প্রভেদটাকে আমরা ভি ধরেছি, প্রবাহ মাত্রাটা আই ধরতে হয়, আর রোধটা তুমি আর ধরবে। ভি ইকুয়াল টু আই আর। নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়? স্টিল, তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন দিয়ে। অপশন সি রাইট অ্যান্সার আছে। বলো, সিয়াচেন হিমবাহ যেটা ভারতের সব থেকে দীর্ঘতম হিমবাহ। ঠিক আছে, লংগেস্ট গ্লাসিয়ার অফ ইন্ডিয়া, সিয়াচেন গ্লাসিয়ার। তো এই সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, জাস্কর, পীরপঞ্জাল, শিবালিক। সিয়াচেন হিমবাহ যেটি ভারতের দীর্ঘতম হিমবাহ। উত্তর হবে কারাকোরাম, অপশনে রাইট অ্যান্সার আছে। কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন? কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার সময় আমরা জানি যে যখন সংবিধান রচনা হয় তখন একটা কমিটি গঠিত হয়, যে বিভিন্ন প্রদেশ ভিত্তিক কমিটি, যার হেড থাকে বল্লভভাই প্যাটেল। নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? এটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল। উত্তর হবে অপশন ডি, গন্ডক।
আর এইগুলো যমুনা এগুলো সব ডান তীরের উপনদী, এগুলো সব ডান তীরের উপনদী। ডান তীরের এগুলো। আজকের হোমওয়ার্ক থাকবে এটি, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়। আচ্ছা, কে কত পাচ্ছ আজকের যে সেটে জানিয়ে দেবে প্রত্যেকে যারা কানেক্ট আছো। আমাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবে। ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করতে হবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল, এবং প্রত্যেকে যারা কানেক্ট আছো TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো। এখানে কিন্তু তোমরা পেড কোর্সগুলো পাচ্ছ। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করলাম। ওকে, টাটা।